আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত, আহত ৬। ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ ১১ জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা। রিজেন্ট কেলেঙ্কারিতে স্বাস্থ্যের সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ, সাবরিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ আগস্ট। সিলেটে বাসের সাথে অটোরিকশা সংঘর্ষে মা মেয়ে সহ নিহত ৬, সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় ৯ জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যশোর শিশু উন্নয়ন বালক কেন্দ্রের ভেতরে সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে ৬ জন। বিভিন্ন এলাকা থেকে আসা কিশোরদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। নানা অপরাধে জড়িত দেশের বিভিন্ন জেলার ২৮০ জন কিশোর আদালতের মাধ্যমে ওই কেন্দ্রে রয়েছে। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, সন্ধ্যা থেকে ১.৫ ঘন্টার ব্যবধানে ৩টি মৃতদেহ আসে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে। একজনের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে, অন্যদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ৩ কিশোর হচ্ছে বগুড়ার শিবচর উপজেলার ছবিলপুর পূর্বপাড়ার ধর্ষণ মামলায় আটক নাইম হাসান, খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা দক্ষিণ পাড়ার হত্যা মামলায় আটক পারভেজ হাসান ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের রাসেল ওরফে সুজন। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। দেশে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে বিচার শুরু হলো বলে জানান দুদকের আইনজীবী। এদিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শাকের আরজুর রিপোর্ট। ৪ কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিচারিক আদালত। একই সঙ্গে পলাতক উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। মিথ্যা ডকুমেন্ট সাবমিট করে দিয়ে ওনারা প্রভাব বিস্তার করে দিয়ে টাকা নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে সেইগুলো টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে আত্মসাৎ করছে। সবাই একে অন্যের সাথে সহযোগিতা করছে, যার প্রেক্ষিতে তাদের সবার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে ৪০৯, ৪২০ এবং ১০৯, আর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারা এবং মানি লন্ডারিং আইনের ৪-এর ২ এবং ৩ ধারা। মামলায় ভুল তথ্য দিয়ে তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে অন্যের নামে ৪ কোটি টাকা ঋণ নিয়ে পরে তা এসকে সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, সেই ব্যাংক হিসাব থেকে পরবর্তী সময়ে টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে। ৪০৯ ধারা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই মার্চেন্ট বিজনেসম্যান অথবা আদার্স, এটাও যদি প্রমাণিত হয় এটাতে সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন। মামলা আইন অনুযায়ী চলছে এবং যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা আইনের বিষয়ে, আইন সবসময় নিজস্ব গতিতে চলে, কাজে এখানে আইনত যা হবে তা হবে। এই মামলায় ১১ আসামির মধ্যে ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি AKM শামীম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাউদ্দিন গত ২০ ফেব্রুয়ারি জামিন নিয়েছেন। অন্য মামলায় গ্রেফতার থাকা মোহাম্মদ মাহবুবুল হক চিশতিকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগ করা মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে বলে জানিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে এক লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। মিনালা দিবার রিপোর্ট। মোহাম্মদ আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি টিম। রিজেন্ট হাসপাতালকে লাইসেন্স প্রদান ও নবায়ন এবং হাসপাতালটির সঙ্গে চুক্তি করা রিজেন্টের প্রতারণা সংশ্লিষ্ট অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে এই জিজ্ঞাসাবাদ। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আবুল কালাম আজাদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি, যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। এ বিষয়ে দুদক জানায় তদন্তের প্রয়োজনে তাকে আবারও ডাকা হতে পারে। তিনি এসেছিলেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বক্তব্য গ্রহণ করেছেন এবং বক্তব্য পাওয়ার পর সেটি তারা আবার যাচাই বাছাই করবেন। করার পরে পরবর্তীতে যদি আরো কোনো তথ্য নেওয়ার থাকে তাহলে সেটি নেবেন। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য সরঞ্জাম কেনার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 20 আগস্ট। বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামির জামিন আবেদন নাকচ করেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আনসারী 20 আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন। আসামি পক্ষ তারা চার্জের জন্য তারা সময় নিয়েছে, যেহেতু তারা আনুষঙ্গিক কাগজপত্র তারা পায়নি, এই জন্য তারা সময় চেয়েছে। আদালত সেটা মঞ্জুর করেছে এবং আগামী 20/8/2023 তারিখে 4 শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। 5 আগস্ট সাবরিনা ও তার স্বামী আরিফ সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় গত 12 জুলাই সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে 23 জুন গ্রেফতার হন আরিফুল হক চৌধুরী। অন্য 6 আসামি বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে গ্রেফতার হন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেটে বাস অটোরিকশা সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মা ও 2 শিশুকন্যা রয়েছে। এদিকে কুড়িগ্রামে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারিয়েছে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন। পাবনায় বাস চাপায় মারা গেছে স্কুল শিক্ষার্থী সহ 3 জন। রংপুরের মিঠাপুকুরেও বাস চাপায় নিহত হয়েছেন এক অটোরিকশা চালক। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন দুলি মল্লিক। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। বৃহস্পতিবার রাত 8টার দিকে সাদিপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক। হাসপাতালে নেয়ার পথে মারা যান হামিদা বেগম ও তার 2 শিশুকন্যা আরিফা ও করিমা। আমি মোটরসাইকেলে আসতেছিলাম, ক্রস করে সামনে দিকে এসে দেখি তো অবস্থা ডেড বডিগুলো পড়ে ছিল রাস্তায়। আমার মামুন গাড়ি আসতেছিল সিলেটের দিকে, আর সিএনজি গাড়িটা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। তখন গাড়িটা ওখানে আলকাটু টার্নিংয়ের মাঝে নিয়ন্ত্রণ হয়তো মামুনও করতে পারে না, ওরিও করতে পারে না। ঘটনার পর স্থানীয়রা অবরোধ করলে প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের আরডিআরএস বাজারে বাস প্রাইভেট কারের সংঘর্ষে এখন লাশ ঘরে নরসিংদী সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে বিল্লাল হোসেন। আহত 9 বছর বয়সী মেয়ে আয়শাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান নরসিংদী থেকে ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আকবর হোসেন। ঘটনার পর থেকে পলাতক বাস চালক ও হেলপার। বিআরটিসির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায়
এই মর্মান্তিক দুর্ঘটনায় ভাই এরা সবাই অসুস্থ মারা যায় ভাই। অন্যদিকে পাবনার সুজানগরে চিনাখড়া স্কুল অ্যান্ড কলেজের সামনে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় ঢাকাগামী বাস। ঘটনাস্থলেই অটোচালক ইলিয়াস হোসেন মারা যান। হাসপাতালে স্কুল শিক্ষার্থী সোহেল রানা সহ 2 জনের মৃত্যু হয়। এছাড়া রংপুরের মিঠাপুকুরে অটোরিকশাকে চাপা দেয় বাস। ঘটনাস্থলে মারা যান অটোচালক। আহত 6 যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। সংক্রমণ কমেছে, নিয়মিত ব্রিফিং এর প্রয়োজন নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। আরো 44 মৃত্যু। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সংক্রমণ হার কমেছে, তাই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এর আপাতত প্রয়োজন নেই। তবে করোনার হালনাগাদ তথ্য গণমাধ্যমের সহায়তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সামনের দিনগুলোতে কিছু কোভিড ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্রকে নন কোভিড করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত করোনা ব্রিফিং করছিল স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় ব্রিফিং। এর কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আর নিয়মিত ব্রিফিং এর প্রয়োজন নেই। অর্থাৎ যে বিষয়গুলো আপনারা জানেন, দেশবাসী জানে, সেগুলো প্রেস রিলিজের মাধ্যমেই টেলিভিশনের স্ক্রলে আসবে এবং লোকে সেই ফিগারগুলো জানতে পারবে। এতে আমি মনে করি না যে একজনের ব্যক্তি বলা আর একটা প্রেস রিলিজের মাধ্যমে স্ক্রলে আসা খুব একটা বেশি তফাৎ হবে। করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা পায়, সেজন্য নন কোভিড হাসপাতাল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা আগামীতে অনেকগুলো হাসপাতাল নন কোভিড করে দিচ্ছি এ মাসের শেষেই, যেখানে সকলেই চিকিৎসা নিতে পারবে। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 8টি ডিভিশনে 8টি হবে এবং সেই হাসপাতালের কিছু অংশে ক্যান্সারের সার্বিক চিকিৎসা, আধুনিক চিকিৎসার ব্যবস্থা হবে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 দেশে আরো 44 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 3557। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 2617 জন। এ নিয়ে মোট শনাক্ত 2,69,115। 24 ঘন্টায় 1782 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 1,54,871 জন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনহা নিহতের ঘটনায় দেশের মানুষের মতো বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দুঃখিত ও মর্মাহত। এতে বলা হয়, তদন্ত কমিটি এবং মামলা হওয়ার পরও একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে চলমান আইনি কার্যক্রমকে প্রভাবিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দুটি পেশাদার বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা দুঃখজনক ও অপ্রত্যাশিত বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15ই আগস্ট ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ কেড়ে নিয়েছিল তার স্ত্রী, প্রিয় সন্তান আর স্বজনদের। ইতিহাসের এই নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার পরিবারটি ছিল স্বাধীন জাতি গঠনের কারিগর। স্বজন হারানোর এমন শোক কি ভুলে থাকা যায়? আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেদিনও ফজরের আজানের অপেক্ষায় ঘুম ভাঙে ধানমন্ডি 32-এর বাসিন্দাদের। তবে আজানের শব্দ নয়, কানে আসে গুলির কর্কশ শব্দ। ঘাতকদের আকস্মিক উপস্থিতিতে নিস্তব্ধতা ভাঙে নির্জন ধানমন্ডির। এমন সময় ঘাতকের ছুঁড়ে দেওয়া বুলেটে বিদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শিশু সন্তান রাসেল,
দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল এবং দুই পুত্রবধূ আর একমাত্র ভাই শেখ আবু নাসের। সাফায়াত জামিল সহ বঙ্গবন্ধু নিরাপত্তা ও দাপ্তরিক কাজে নিয়োজিতরা সহ বাড়ির সবাই প্রাণ হারিয়েছিল নির্বিচার গুলিবর্ষণে। এর আগে মিন্টু রোডের বাসভবনে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদকে। খুন করা হয় তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ এবং এক আত্মীয় আব্দুল নাইম খান রিন্টু সহ 3 অতিথিকে। রাজনীতিতে সক্রিয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মুনির ধানমন্ডির বাসায় চলে হত্যাযজ্ঞ। নিহত হন মনি ও তার স্ত্রী শামসুন্নেসা আরজুমনি। দুর্বিষহ একটা অভিজ্ঞতা আমাদের পরিবারের উপরে, যেটা 15ই আগস্ট 1975 হয়েছে। এটা যেন কারো শত্রুরও যেন এরকম সিচুয়েশন না হয়, আমরা যে পরিস্থিতিতে গিয়েছি। বেগম ফজিলাতুন্নেসার স্নেহ ছায়ায় অনেকের মতো বড় হয়েছিলেন শেখ কবির হোসেন। সেদিন রেডিওতে শোনার পর দুটো বাড়ির কাছে গিয়ে হত্যাকারীদের দৌরাত্ম্য দেখে ফিরে আসতে বাধ্য হন তিনি। বঙ্গবন্ধু মারার পরে বাংলাদেশ কিন্তু স্তম্ভিত হয়ে গেছে, কোনো সারা শব্দ কিছু ছিল না, কেউ চিন্তাও করে না। আর বঙ্গবন্ধু যে চিন্তা করে নাই, বঙ্গবন্ধু মনে করতো যে বাঙালিরা কোনো সময় তারে মারতে পারে না বা তার কোনো ক্ষতি করতে পারে না। সে সময়ে জার্মানিতে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। তোমাকে খুঁজবো, ডাকবো, বাবা যে প্রতিদিন হবে, ওখানে কি তুমি? আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে। ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, বিভিন্ন শহরে মাস্ক ব্যবহারে কঠোরতা। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে 3 কিশোর নিহত, আহত 6। ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা। রিজেন্ট কেলেঙ্কারিতে স্বাস্থ্যের সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ, সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন 20 আগস্ট। সিলেটে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 6, সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 9 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21er.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।